এনআরবিসিতে চেয়ারম্যান হিসেবে জয়েন করার পরে আপনি শুরু করেছিলেন, দেখেছিলেন এনআরবিসিতে, আমরা দেখছি এই মুহূর্তে আরো বেশি আপডেট আছে। ঠিক 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এনআরবিসির অবস্থাটা কেমন এজ এ চেয়ারম্যান হিসেবে বলবেন? এটা আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকিং সেক্টরের 5ই আগস্টের পরে ব্যাংকিং সেক্টরের যে আপনার বিগত রিজিউমের যে আপনার অনৈতিক কার্যকলাপ, লুটপাট, সেই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এবং সরকার যে উদ্যোগ নিয়েছিল যে ব্যাংকগুলোকে আপনার বোর্ডকে রিকনস্টিটিউট করা অথবা বোর্ড ভেঙে দেওয়া, তো তারই একটা প্রেক্ষাপটে এনআরবিসি ব্যাংকের তৎকালীন যে পরিচালনা পর্ষদ ছিল সেই পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে 2025 সালের মার্চ মাসে নতুন একটি বোর্ড এখানে দেওয়া হয় আমার নেতৃত্বে, যেখানে 7 জনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আমাদের মূল এজেন্ডাটা ছিল এখানে সুশাসন প্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ কর্পোরেট গভর্নেন্স। তো সেই নিয়ে আমরা কাজ করার প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছিল যে আসলে ব্যাংকের যে ড্যামেজের জায়গাগুলো আইডেন্টিফাই করা, ক্ষতির পরিমাণটা নির্ণয় করা এবং কোন কোন জায়গাতে সুশাসনের বড় আকারের ঘাটতি হয়েছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো হিল করা। সেই কাজের প্রথম ধারাতে আমরা একটা স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করে আমরা এখানে বিদেশি যে 4টা বিগ 4 প্রতিষ্ঠান আছে তার মধ্য থেকে আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা কেপিএমজিকে আমরা নিয়োগ করি ফরেনসিক কমপ্লিট করার জন্য। দীর্ঘ প্রায় 5 মাস সময় কাজ করে কেপিএমজি তার ফরেনসিক রিপোর্ট তৈরি করেছে, সেটি আমরা হাতে পেয়েছি। তার আগে আমরা যেই জায়গাগুলোতে আমরা সার্বিকভাবে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের মধ্যে গতিশীলতা আনার চেষ্টা করেছি, আর যেই জায়গাতে সুশাসনের ঘাটতি ছিল এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে সুশাসন নিশ্চিত করার মতো ব্যবস্থা আমরা এনশিওর করেছি। আমরা হয়তো 16 আনা এখনো পারি নাই, সময় লাগবে, বাট আমরা আরম্ভ করেছি এবং এটার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। এটা আগেও আপনাকে আমি বলেছিলাম যে এই ব্যাংকটির মধ্যে গুড থিং ইজ দ্যাট এটার মধ্যে লিকুইডিটি শর্টফলটা ছিল না লাইক দি আদার ব্যাংকস। এখনো আমাদের 4,500 কোটি টাকার মতো লিকুইডিটি সারপ্লাস আছে। আর আমরা চেষ্টা করেছি যেই জায়গাগুলোর মধ্যে আপনার প্রেফারেন্স ছিল, অনিয়ম ছিল, সেগুলোকে আমরা ফিক্স করা এবং সেই পদ্ধতিতে আমরা মনে করি যে আমরা হয়তো 70-80% পর্যন্ত আমরা সেটা এনশিওর করতে পেরেছি, যে কারণে 2025 সালের যে ওয়ার্কিং রেজাল্ট সেখানে এই ব্যাংকটির সর্বোচ্চ প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত 2025 সালে হাইয়েস্ট অপারেটিং প্রফিট করতে সক্ষম হয়েছে। এই বিষয়গুলো এই যে আপনি র্যাঙ্কিং ট্যাঙ্কিং এগুলো মানুষ একটু কম বোঝে, কিন্তু যেটা আমরা একটা প্রশ্ন উত্তর চাই আপনার কাছে, সেটা হলো যে এই 15-16 বছরের যে দুঃশাসনের সময় যে ব্যাংকিং প্রক্রিয়ায় আপনার যে ব্যাংকের চেয়ারম্যানরা এবং এমডিরা ছিল তাদের যোগ সাজছে এবং ডিরেক্টরদের যোগ সাজছে, বেশিরভাগই তারা বাইরে ছিল, বিদেশে ছিল, কিন্তু ওই ব্যাংকটিকে লুটপাট করে গেছে এবং সেই ব্যাংকের ওই লুটপাটের জায়গাগুলো, ওই টাকাগুলো বা ওই যাদের লোনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি ফেরত আসছে কি আসছে না, এসেছে কিনা? একটা জায়গা হলো যে এটি অন্য প্রতিষ্ঠানগুলোর মতো ক্রেডিটের মধ্যে খুব বড় আকারের অনিয়ম আছে, বাট সেইগুলো আমরা যদি ব্যাংকিং সেক্টরের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে যদি তুলনা করি, সেই তুলনায় এখানে অ্যাসেট কোয়ালিটি তুলনামূলকভাবে ভালো আছে। অফকোর্স অনিয়ম তো হয়েছে, ক্রেডিটেও হয়েছে, প্রকিউরমেন্টে হয়েছে, নিয়োগে হয়েছে, আপনার ইন্টারনাল অনেক কার্যক্রমে নিয়োগ থেকে আরম্ভ করে পদোন্নতি সব জায়গার মধ্যে অনিয়ম হয়েছে। একটা ব্যাংকে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, এখানে 13 বছরের আপনার যে অনিয়মের আপনি বেড়াজাল
এটা 9 মাসের মধ্যে ভেঙে শেষ করে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। বাট উই হ্যাভ স্টার্টেড ইট। সময়ের রেজাল্ট পেতে আমাদের সময় লাগবে, আর একটা দীর্ঘমেয়াদী অনিয়ম পুরো সিস্টেমের সাথে আপনার এমবেডেড হয়ে যায়। এখন স্টাডি করতে পারেন নাই? আমরা স্টার্ট করেছি, আইডেন্টিফাই করেছি, আমরা ফিক্স করেছি কিছু কিছু জায়গা, কিন্তু যদি বলেন যে 9 মাসে সবগুলো ফিক্স করে আমরা বের হয়ে চলে আসবো, নো, এটা পসিবল না। সময় লাগবে, অন্তত আরো মিনিমাম 1 বছর সময় লাগবে পলিসি ফর্মুলেশন থেকে, পলিসি থেকে আরম্ভ করে এটাকে বের করে নিয়ে আসতে। বাট বাই নাও আমরা রেজাল্ট পেতে শুরু করেছি। আমরা দেখেছি এখানে যাদের ইনভলভমেন্ট আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে, এবং অন্যান্য যারা নাকি ফরেন অ্যাসেট, স্টোলেন অ্যাসেট রিকভারির জন্য বাইরের সাথে যে সমস্ত লিয়াজও করা, এনডিএ করা, সেই কাজগুলো অলরেডি আমরা কোনোটাই বন্ধ নাই, সবগুলোই চলছে। একটা কম্বাইন্ড এফার্টস দেওয়া হচ্ছে, এটা থেকে রেজাল্ট পেতে ডেফিনেটলি আমরা রেজাল্ট পাচ্ছি, বাট এটাকে আর একটু কনসলিডেট করতে আমাদের আর সময় লাগবে। নতুন ইনভেস্ট করেছেন, ইনভেস্ট পেয়েছেন, কিংবা ব্যবসায়ীরা কতটা আপনাদের কাছে ব্যবসা বান্ধব হয়ে উঠেছে কিংবা ব্যাংকিং বান্ধব হয়ে উঠেছে? আমাদের এখানের আমরা নতুনভাবে ব্যাংকিং এর যে স্বাভাবিক কার্যক্রম, কর্পোরেটদেরকে অনবোর্ড করা, স্পেশালি আমাদের ফোকাস হলো সিএমএসএমইতে ঋণ বাড়ানো, সেটি আমরা করতে সক্ষম হয়েছি। ক্রেডিটের আউটস্ট্যান্ডিং আমাদের অনেক বেড়েছে, ডিপোজিটও বেড়েছে, লিকুইডিটিও বেড়েছে, এবং সার্বিকভাবে এই ব্যাংকটি কিন্তু আমানতকারীদের আস্থার একটি জায়গা। সুতরাং আমানতকারীদের এই ব্যাংক নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি বলেছি আপনাকে প্রথমে যে এখানে এখনো আমাদের 4,500 কোটি টাকার মতো লিকুইডিটি সারপ্লাস আছে। একটা ছোট ব্যালেন্স শিটের ব্যাংক, 21,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার ব্যালেন্স শিটের মধ্যে যদি 4,500 কোটি টাকা যদি সারপ্লাস থাকে, তার মানে হলো যে আমার অ্যাডভান্স ডিপোজিট রেশিও এখনো 75 থেকে 77-এর মধ্যে বিরাজ করছে। সুতরাং ইটস এ লিকুইড ব্যাংক, আমি প্রথমে এটা আপনাকে বলে নিলাম। আর বাকি যেটি আছে সেটি হলো যে আপনার ধরেন একটা ঋণ যে স্ট্যান্ডার্ডে ঋণ দেওয়ার কথা ছিল সেই স্ট্যান্ডার্ডে দেয়নি। এখন আমরা চেষ্টা করছি সেই গ্রাহককে আমরা মূল্যায়ন করছি, তার প্রাপ্যতা নির্ধারণ করছি, এবং সেই প্রাপ্যতা অনুপাতেই আমরা এখন ঋণটি আমরা দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু স্বাভাবিক কার্যক্রম কিন্তু বন্ধ করে দিইনি, সেটি চলছে অ্যাজ ইউজুয়াল। এবং সুশাসনের ঘাটতিটি আমরা স্পেসিফাই করেছি ফরেনসিক দিয়ে, এবং সেই অনুপাতে কিন্তু আমরা কোনোটা আইনানুগ ব্যবস্থা হচ্ছে, কোনোটা প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে। বাট আপনার মাধ্যমে একথাও বলে রাখি যে এই ব্যাংকটির মধ্যে আমি বলি, যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা রিওয়ার্ডেড করব, যারা খারাপ কাজ করেছে ইকুয়ালি তাদের খারাপ কাজের মাত্রা অনুপাতে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আমি এই সপ্তাহে আমি দেখেছি যে ফেসবুকে তারা তাদের টাকা ব্যাংকে রাখা হয়েছে, তারা টাকা পাচ্ছে না, এবং কেউ ফিক্সড ডিপোজিট রেখেছে, তারা মানে কি বলবো, তাদের অসহায় অবস্থা, তারা খুবই নিঃস্ব অবস্থা, বলতেছে যে আমরা এই টাকা পেলে আমি আমার ছেলেমেয়ে পড়াবো, এই টাকা পেলে আমার এটা করবো সেটা করবো। সেখান থেকে একটু বেরিয়ে আসছে, সেহেতু ওভারঅল ব্যাংকিং অবস্থাটা কি মনে হচ্ছে, যে এরকম কি কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে যারা টাকা পাচ্ছে না, চেয়েও পাচ্ছে না ব্যাংক থেকে? ব্যাংকিং সেক্টরের মধ্যে মানুষ আস্থার জায়গা, মানুষ টাকা রাখবে, টাকা নেবে, এটি তো ব্যাংকিং, মানুষের আস্থার জায়গা। যে আস্থার জায়গাটি বিগত 15 বছর ধরে এটিকে নষ্ট করা হয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মহোদয় এবং রাষ্ট্র মিলে যে এই সমস্ত উদ্যোগগুলো নিয়েছে, সেই উদ্যোগগুলো আমরা মনে করি যে রাষ্ট্রের পক্ষে এবং রেগুলেটরের পক্ষে সবচেয়ে বেস্ট এফার্টস যেগুলো দেওয়ার কথা, এবং সবগুলো ওনারা চেষ্টা করেছেন। এবং আপনি পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, যেখানে ব্যাংক আমেরিকাতে বলেন, ইংল্যান্ডে বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাংক লিকুইডেশনে যাচ্ছে, রান আউট হচ্ছে। সেই জায়গাতে বাংলাদেশ ব্যাংক এবং সরকার কিন্তু আমানতকারীদের দায়িত্ব নিয়েছে। ব্যাংকগুলোকে ব্যাংক রেগুলেশনের আওতায় নতুন আইন করে সেই আইনের আওতায় ব্যাংকগুলোকে মার্জারে নিয়ে আসছে, এবং সেই মার্জারের মধ্যে গভর্নমেন্টের সেখানে ক্যাপিটাল ইনজেক্ট করছে আমানতকারীদেরকে দেওয়ার জন্য এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্য। সেই ক্ষেত্রে আপনার ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছে যে টাকাগুলো কিভাবে দেওয়া হবে। আমি তো মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটা সবচেয়ে অনেক বড় মহৎ উদ্যোগ, এবং সময় দিতে হবে, আপনাকে সময় দিতে হবে। বাট
যেই হিউম্যান ক্রাই হয়েছিল সেখান থেকে তো এখন অনেকটা স্ট্যাবিলিটির মধ্যে আমরা চলে আসছি, বাট উইল গো ফরওয়ার্ড ফার্দার। এগুলো সময় লাগবে, সময়ের ব্যবধানে এগুলো সবই ফিক্স করা হবে, কিন্তু ক্ষতিটা অনেক বড় করা হয়েছিল বিগত 15 বছরে, এটি কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং যারা আমানতকারী আছে তাদেরকেও বলা হচ্ছে ধৈর্য ধারণ করার জন্য। সেন্ট্রাল ব্যাংক যে স্টেপগুলো নিয়েছে সেই স্টেপের আওতায় আমরা আশা করি আমানতকারীদের যাদের টাকা আটকা আছে তারা নিশ্চয়ই পেয়ে যাবে সেই পদ্ধতি। এনআরবিসি বলতে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার আছে, গ্লোবাল ব্যাংকের ব্যাপার আছে। এই গ্লোবালি যেহেতু চলাফেরা, এবং আপনাদের ব্যাংকের যারা মালিক ছিল তারাও কিন্তু গ্লোবালি ছিল, যারা প্রতিষ্ঠা করেছিল তারাও কিন্তু বিশেষ করে ইংল্যান্ডের, আমেরিকার কিংবা দুবাইয়ের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেছে, এবং তারা অনেক আধুনিকই ছিল। কিন্তু সেক্ষেত্রে তারা বাংলাদেশে এসে ইনভেস্ট করতে পারছিল না, কিংবা ব্যাংকিং যে ইনভেস্ট করে সেগুলো ফেরত আসছিল না, কিংবা ওয়ান স্টপ সার্ভিস না হওয়ার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছে অনেকে, কিংবা তারা নিজেরা ওই যে ডিরেক্টরিয়াল বোর্ড অনেক সময় ডিসিশন দিতে পারে নাই, এখানকার দুর্নীতির কারণে, এখানকার ব্যবসায়ীদের কারণে যোগ সাজস্যে অনেক কিছু এখান থেকে পার করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আপনার ব্যাংক এনআরবিসি কোন পর্যায়ে আছে এই মুহূর্তে আধুনিক ব্যাংকিং হিসেবে? এনআরবিসি ব্যাংকটি প্রথমে যখন এস্টাবলিশড হয় তখনই কিন্তু এটির একটি আপনার লক্ষ্য ছিল যে আধুনিক এবং কাস্টমারদের চাহিদা মোতাবেক ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়াটা। আমরা কিন্তু সেই লক্ষ্যে এখনো আছি, এবং উইথ দ্য প্যাসেজ অফ টাইম এনআরবিসি ব্যাংকের যে এক্সটেন্সিভ নেটওয়ার্ক, আমি আগেই বলেছিলাম আপনাকে যে আমাদের 109টা ব্রাঞ্চ, 465টার মতো সাব ব্রাঞ্চ আছে। এই অল দিস ব্রাঞ্চ আর কানেক্টেড, এটা সিবিএস এর সাথে এবং অনলাইনের সাথে, এবং এনআরবিসির যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এনআরবিসির ব্যাংকিং সেবা নেওয়ার জন্য আপনাকে ব্যাংক ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যে কোনো জায়গা থেকেই আপনি এই সেবাগুলো নিতে পারছেন। এবং আমরা সামনের দিকে মোর অন ডিজিটালাইজেশন, আমরা চাচ্ছি যে আমানতকারীরা তো সেবা নিচ্ছে, আমরা ঋণটাকে কিভাবে, মাইক্রো ক্রেডিটটাকে ন্যানো ল্যান্ডিং এর দিকে যাওয়ার আমাদের চিন্তা আছে, যে আমরা ঋণ পর্যন্ত আমরা ডিজিটালাইজ করতে চাচ্ছি, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তবে আমরা পিছিয়ে নেই। অফকোর্স আপনি ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্যাংকের সাথে কম্পেয়ার করেছেন, আর এনআরবি যারা এখানে আসছিলেন, আপনি প্রথম প্রশ্নটা একটু জবাব আমার দিতে দেরি হয়ে গেল, সেটা বলছিলেন যেটা এনআরবি যারা এই উদ্যোগটা নিয়েছিল এটা খুব মহৎ উদ্যোগ, এবং ব্যাংকের খারাপ হওয়ার পিছনে এখানে সব এনআরবিজ বা উদ্যোক্তারা এটা দায়ী এমন না। পরিচালনা পর্ষদের মধ্যে কিছু লোকজন আছে যারা হয়তো আপনার এর সাথে ইনভলভ হয়ে খারাপ কাজগুলো করেছে যোগ সাজসে, কিন্তু সেটা ব্যাংকের অপারেশনালকে কিন্তু আপনার খুব লার্জলি হ্যাম্পার করে নাই। আমরা সেটা ফিক্স করার চেষ্টা করছি, অ্যান্ড আওয়ার টার্গেট ইজ টু বি এ ডিজিটালাইজড এভরিথিং। আমরা ডিজিটালি আমরা করতে চাচ্ছি এবং সেই দিকে আমরা আগাচ্ছি। আমরা বলছি যে কয়েকটা ব্যাংক খুব ভালো করছে, 5 থেকে 7টা বা 9টা 10টার মধ্যে, এনআরবিসি এর মধ্যে অন্যতম না। সেক্ষেত্রে আপনারা কতটা এগিয়ে আছেন এবং কোন কোন জায়গায় আপনারা আরো বেশি এফোর্ট দিতে পারেন? আপনি প্রথমে বলছেন বাংলাদেশের 5টা-6টা ব্যাংকের কথা বলেছেন। ইয়েস, দে ডিড ওয়েল, আই কনগ্রাচুলেট দেম। এরা অনেক ভালো করেছে এবং 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 আরো ভালো করবে। আর আমরাও কিন্তু সেই ধারাবাহিকতায় যাচ্ছি। কিন্তু যেহেতু ব্যাংকটি 4র্থ প্রজন্মের ব্যাংক, ইফ ইউ কম্পেয়ার with the 4th generation other banks, we are the number 1 in terms of deposit, in terms of asset, in terms of operation. অন্যান্য ব্যাংকগুলোর চাইতে আমাদের ব্যালেন্স শিটের আকার 3-4 টাইমস পর্যন্ত বড় আছে। সুতরাং আমরা আগাচ্ছি, কিন্তু একটা ব্যাংকে ম্যাচিউর স্টেজে যাওয়ার জন্য, তাকে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য, তাকে রিয়েল এস্টেট যে আছে নিজস্ব প্রপার্টি করার জন্য যেই পরিমাণ সময়ের দরকার, যেই পরিমাণ আপনার প্রফিটেবিলিটি দরকার, আমরা সেই স্ট্রাকচারে যেতে হলে আমাদের একটু সময় লাগবে। বাট আমরা আমাদের অপারেশনাল এজ 13 বছরের তুলনায় এখন যেই জায়গাতে আছি, এবং আমরা সামনের দিকে যে লক্ষ্য নির্ধারণ করছি, আমরাও সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। বাট এটি সময়ের ব্যাপার, এবং একটা জিনিস এনশিওর করতে হবে, আপনার অপারেশন যদি ছোট হয়, আপনার অপারেশনটা যেন সলিড থাকে, কনসলিডেশন যেন ভালো থাকে, আপনার সুনামটা যেন বজায় থাকে, আপনার গ্রোথ যেটা করবেন সেই গ্রোথটা যেন সাস্টেইনড হয়। এটাই আমরা সেভাবেই আগাচ্ছি, যাতে আমরা যেটি করছি সেটি যেন ধরে রেখে সামনে আস্তে আস্তে আগাচ্ছি। ইসলামিক ব্যাংকিং নিয়ে আপনারা কাজ করছেন, বেশ ভালো করছেন আপনারা, কিংবা এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করছেন, কিংবা অন্যান্য যে ব্যাংকিং ইয়াগুলো আছে, ব্রাঞ্চগুলো আছে, সেগুলোতে আপনারা কতটা এগিয়েছেন?
ব্যাংকিং, আমাদের ইসলামী ব্যাংকিং এর কথা বলে যদি আমরা বলি, ইসলামী ব্যাংকিং এর অপারেশনটা আমাদের যতগুলো ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ আছে সবগুলোর মধ্যে আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংকিং যুক্ত আছে। পার্সেন্টেজ ওয়াইজ আমরা এখন পর্যন্ত ওইভাবে সিগনিফিকেন্টলি ইসলামিক ব্যাংকিং আমরা ডেভেলপ করতে পারিনি, বাট ইসলামী ব্যাংকিং এর পারফরমেন্সটা আমাদের ভালো। নর্মাল যেটা কনভেনশনাল ব্যাংকিং এর চাইতে ইসলামিক ব্যাংকিং এর অপারেশনটাতে আমাদের অ্যাসেট কোয়ালিটি থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় বেটার পজিশনে আছি। যেহেতু আমাদের সবগুলো ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের মধ্যে ইসলামিক ব্যাংকিং যুক্ত আছে, এটাকে আমরা আকারটাকে আরো বড় করতে চাচ্ছি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। এর মধ্যে আমরা শরিয়া বোর্ড থেকে আরম্ভ করে সবগুলি চেঞ্জ করা হয়েছে। আমরা রিয়েল টাইমে আমরা আগে যাওয়ার চেষ্টা করছি, এটা সময় লাগবে। যে টাইমটা আমাদেরকে আপনি বলছেন যে 1 বছর সময়, 1 বছরের ভিতরে আসলে বড় কিছু করার সুযোগ নেই, বাট আমরা যেই কাজটা প্রবলেমগুলো আইডেন্টিফিকেশন করা এবং আমাদের কর্মক্ষেত্রগুলো নির্ধারণ করা এবং প্রোগ্রাম করে আমরা আগানোর যে কাজটি, এটি আমরা করছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। অন্যান্য ব্যাংকের চেয়ে এখন কিভাবে আরো আলাদাভাবে এগুচ্ছে বলে আপনি মনে করছেন? এই পরিচালনা পর্ষদ এদের মূল এজেন্ডা হলো সুশাসন প্রতিষ্ঠা করা। এই জায়গাতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, আর আমরা যেটি করব সেটি যেন আমাদের সলিড হয় এবং সাস্টেইনড হয়, সেভাবে আমরা আগাচ্ছি। তো আমরা অন্য ব্যাংকের তুলনায়, কারণ ব্যাংকের প্রোডাক্ট, এটি লায়াবিলিটি প্রোডাক্ট বলেন আর অ্যাসেট প্রোডাক্ট বলেন, অলমোস্ট দ্য সেম। আমরা যেদিকে আগাচ্ছি সেদিকে হলো যে আমরা চাচ্ছি যে আমাদের ক্রেডিট পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাইড করা এবং আমরা এটিকে এসএমই বেসড ব্যাংকিংয়ে যেতে চাচ্ছি। এরই মধ্যে আমাদের যেখানে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছে সিএমএসএমইর আউটস্ট্যান্ডিং, আউট অফ দি টোটাল আউটস্ট্যান্ডিং এটি 27% যেতে হবে বাই দি ইয়ার 2029। আমরা কিন্তু এরই মধ্যে আমরা 27% অর্জন করেছি। প্রবাবলি আমরা বোধহয় এখন 29% আছি। আমরা 2026 সালের মধ্যে এই পার্সেন্টেজটা আমরা 35% উন্নীত করতে চাই এবং আমরা এটি পসিবল অর্জন করা। সর্বশেষ প্রশ্ন, যে এই যে জুলাই উত্থান এটি করেছে ইয়াংরা, মানে জুলাই উত্থানের জেএনজি বলা হয় এদের, আমরা বলবো নতুন জেনারেশন, নতুন ব্যাংক, নতুন উপদেষ্টা, নতুন দেশ, নতুন করে পরিবর্তন আসছে, দেশে নির্বাচন আসছে। আপনারা এই জেনারেশনের জন্য, নতুন জেনারেশন কিভাবে এনআরবিসি ব্যাংক আলাদাভাবে চিনবে, তাদের জন্য কি কি প্রোডাক্ট করছেন, বিষয়গুলো সারা দেশব্যাপী একদম গ্রাম অঞ্চলে এনআরবিসি পৌঁছানোর জন্য কোনো চিন্তা আছে কিনা আপনার? এনআরবিসির এক্সপানশন এবং অপারেশন শহরের চাইতে গ্রাম ভিত্তিক অনেক বেশি। আর যেহেতু এই ব্যাংকের ব্যাংকিং অপারেশনটা টেকনোলজি বেসড ব্যাংকিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি আপনি যাদেরকে টার্গেট করেছেন, জেনজির কথা বলেছেন, তাদের আমাদের ক্রেডিট প্রোডাক্টও আছে, ডিপোজিট প্রোডাক্টও আছে। সুতরাং উইথ দ্য প্যাসেজ অফ টাইম আমরা এটাকে আরো স্ট্রেনথেন করার চেষ্টা করছি। আপনার লাইফে এজ এ ব্যাংকার, মানে আপনি যে একটা নেম, আপনার নিজের নেম একটা ব্র্যান্ড, হ্যাঁ, মানে আলী হোসেন প্রধানিয়া বললে একজন ব্যাংকার পার্সোনালিটি আমাদের কাছে চোখের সামনে আসে। এই লাইফে আপনি কি ফেস করেছেন, ভালো মন্দ, বা কি লেসন শিখেছেন আপনি? আমি একটা কর্মী মানুষ, আমি কাজ করছি। আমি আমার কেরিয়ার একজন ব্যাংকার হিসাবে আরম্ভ করেছি। আমি সেই প্রফেশনাল অফিসার থেকে আরম্ভ করেছি কাজ। আমি বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন ব্যাংকে কাজ করেছি। আমি যখনই যেই কাজটা করছি সেই কাজটাকে আমি সিরিয়াসলি করার চেষ্টা করছি। আপনি জানেন আমি বিআইবিএম এ পড়াই, আমি সেটাও খুব সিরিয়াসলি দেখি, আমি এটা এনজয় করি। আর এই দায়িত্বটা আমাকে দিয়েছে এই ব্যাংকটিকে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। আমি আমার অভিজ্ঞতা লব্ধ থেকে, আমার নিষ্ঠা থেকে, আমার সততা থেকে আমি চেষ্টা করছি এটিকে যেন একটি পরিপূর্ণ কমপ্লায়েন্ট ব্যাংক হিসাবে আমি যারা এটির স্পন্সর, এনআরবি যারা আছে, আমি তাদের হাতে যেন দিয়ে যেতে পারি। আর অভিজ্ঞতার কথা বলবেন, সেটি ভালো মন্দ থাকবে, বাট আমি মনে করি যে আমার অভিজ্ঞতার মধ্যে ভালো অভিজ্ঞতাই আমার সবচেয়ে বেশি। কারণ আমি ব্যাংকের কর্মকর্তা থেকে এখানে
রেগুলেটর সরকার আমাকে চেয়ারম্যান করেছে। আমি মনে করি যে এটি আমার জন্য একটি বড় অনার এবং কাজ করার একটি নতুন ক্ষেত্র। আমি এই ক্ষেত্রটাকে আমি এনজয় করছি এবং কাজ করে যাচ্ছি। দ্যাটস অল।